পাকিস্তান নিয়ে কথা বলতে গেলে প্রথমেই বলতে হবে পাকিস্তান আমাদের প্রতিবেশী দেশ। ঠিক, তো দুটো প্রতিবেশী দেশের মধ্যে তো মিল থাকা উচিত, অনেক সিমিলারিটিস থাকা উচিত। বিরাট বড় একটা ফারাক রয়ে গেছে দুই দেশের মানসিকতার মধ্যে। এবার আপনি ভাবছেন আমি কোন মানসিকতার কথা বলছি? আমাদের দেশ ভারত, আমাদের দেশে আমরা স্যালুট করি আমাদের জওয়ানদের, আর্মি, সেনাবাহিনী, তারা আছেন বলে আমরা ভারতীয়রা প্রত্যেকে বিশ্বাস করি যে আমরা সবাই নিরাপদ আছি, সুরক্ষিত আছি। সরহদ পার সীমান্তে তারা দায়িত্বে রয়েছেন, আর দায়িত্বে রয়েছেন বলেই আমাদের গর্ব হয় ভারতীয় সেনা নিয়ে। ভারতীয় সেনা, ভারতীয় জওয়ানরা যেভাবে অতন্দ্র প্রহরায় রয়েছেন, যেভাবে দেশের ভিতরে বাইরে তারা প্রতি মুহূর্তে আমাদের সুরক্ষিত রাখছেন, তার জন্য আমরা গর্ববোধ করি। ওই যে বলছিলাম মানসিকতার একটা বিস্তর ফারাক, ঠিক গায়ে গায়ে লাগানো দুটো দেশের মধ্যে। আমরা যতটাই রেসপেক্ট করি আমাদের সেনাবাহিনীকে, পাকিস্তানের এই প্রজন্ম সম্ভবত সেনাবাহিনীকে ততটাই চায় না। কেন এ কথা বলছি? তার কারণ পাকিস্তানের সাম্প্রতিক নির্বাচন। এই নির্বাচনের ফলের দিকে যদি আমরা তাকাই এবং এরপরে সরকারকে গঠন করলেন, সেগুলো কোনো বড় বিষয় নয়। বড় বিষয় হলো মানুষ কাকে ভোট দিয়েছেন, মানুষ কাদের ভোট দিয়েছেন, মানুষ কাদের বিরুদ্ধে ভোট দিয়েছেন। ভারতের রাজনীতি, ভারতের ভোট নিয়ে তো প্রচুর কথা হয়, ভারতের গণতন্ত্র নিয়ে হবেই তো, বিশ্বের সবচেয়ে বড় গণতন্ত্র, তা নিয়ে তো কথা হবেই। তো আসুন আজ আমরা বরং পাকিস্তানের গণতন্ত্র, পাকিস্তানের ভোট নিয়ে কথা বলি। পাকিস্তানের যা পরিস্থিতি, তাতে নওয়াজ শরীফের পিএমএলএন এবং বিলাওয়াল ভুট্টোর পিপিপি হয়তো ক্ষমতায় আসবে, এবং মানুষ বিশ্বাস করে যে সেনাবাহিনী তাদের ক্ষমতায় নিয়ে আসছে। অথচ এদের তো ক্ষমতায় আসার কথা ছিল না। এরা যে পরিমাণ ভোট পেয়েছেন বা যে পরিমাণ আসন পেয়েছে, এই দুটি দল তার চেয়ে অনেক বেশি আসন পেয়েছে নির্দল। 100টিরও বেশি আসন পেয়েছে নির্দল, ভাবতে পারছেন? তো তাহলে নির্দলরা কেন ক্ষমতায় আসবে না? তা জানার আগে জানতে হবে এই নির্দলরা আসলে কারা, যারা জিতেছেন তারা কারা। আসলে তারা সবাই পিটিআই, হ্যাঁ, ইমরান খানের পিটিআই এর নেতা, ক্যান্ডিডেট। কিন্তু ওই যে পিটিআইকে ব্যান করে দেওয়া হয়েছে, পাকিস্তান সেনা তাদের ব্যান করে দিয়েছে, ইমরান খানকে 30 বছরের জন্য জেলে ঢুকিয়ে দিয়েছে। তো তারা তো নির্বাচনে লড়তে পারবে না, তো তারা ওই জন্য প্রতীক ছাড়া নির্দল হয়ে লড়েছে এবং জিতেওছে। মানে ভাবুন, একটা দল ব্যান করে দেওয়া হলো, দলের শীর্ষ নেতা জেলে বন্দি, সেই দলের প্রতীক নেই, নির্দল হয়ে লড়ছেন, অথচ মানুষ তাদেরই ভোট দিচ্ছে। কেন? আসলে মানুষ তাদের ভোট দিচ্ছেন, থেকেও বড় কথা হলো মানুষ তাদেরকে যারা দুচ্ছাই করে দিয়েছে, নস্যাৎ করে দিয়েছেন, তাদের বিরুদ্ধে ভোট দিচ্ছেন। তারা কারা? তারা পাকিস্তানের সেনাবাহিনী, তাই না? একবার ভেবে দেখুন তো, এই যে দিনটা এখন আসছে পাকিস্তানের, সেই সময় যারা সরকারে বসবে তারা তো সেনার মদতেই সরকারে বসবে, অথচ মানুষ তাদের ভোটই দেয়নি। ভোট দিয়েছে তাদের যাদের সেনা পছন্দই করে না, সেনাবাহিনী। আপনাদের মনে থাকবে ইমরান খানকে যখন প্রথম গ্রেপ্তার করা হয় তখন কিভাবে আগুন জ্বলেছিল লাহোরে। হ্যাঁ, এই তো কিছুদিন আগের কথা, যখন ইমরান খানকে গ্রেপ্তার করা হয়েছিল, সে সময় লাহোরে সেনাদের যে কোয়ার্টার, আর্মি কোয়ার্টার, সেই আর্মি কোয়ার্টারে বিক্ষোভ দেখানো হয়েছিল, আগুন জ্বালিয়ে দেওয়া হয়েছিল গেটের বাইরে। আবার বেশ কিছু ব্যারাকে সেখানেও বিক্ষোভ দেখানো হয়েছিল, খুব সেনাবাহিনীর বিরুদ্ধে। কেন? পাকিস্তান সম্পর্কে সবসময় বলা হয় যে পাকিস্তানকে চালায় পাকিস্তানের সেনাবাহিনী। কেন? এবার আমরা একটু পিছন থেকে দেখা শুরু করি। আমাদের দুটো দেশেরই তো জন্ম একই সময়, সেই 1947। তো সেই সময় থেকে যদি আমরা দেখতে শুরু করি, তো পাকিস্তান দেশটি তৈরি হওয়ার ঠিক 1 বছরের মধ্যে জিন্না মারা যায়, একটা অস্থিরতা তৈরি হয়, এবং মোহাম্মদ আলী জিন্নার মৃত্যুর ঠিক 3 বছরের মাথায় লিয়াকত আলী খান, দেশের আরেক শীর্ষ নেতা, তিনিও খুন হন। কে হাল ধরবে? এই সময় পাকিস্তানের অভিভাবক কে? তো সেই সময় থেকে পাকিস্তানের সেনাবাহিনীর একটা
রমরমা শুরু হয়ে গেল। সেনাবাহিনী পাকিস্তানকে একটা নিরাপত্তা দিচ্ছে, সুরক্ষা দিচ্ছে, তাহলে সেনাবাহিনী যা বলছে সে অনুযায়ী এগোনো উচিত, মানুষ ভাবতে শুরু করে। এবং রাজনৈতিক দলগুলোর অক্ষমতা সেনাবাহিনীকে আরও বেশি ক্ষমতা দেয়। রাজনৈতিক দলগুলো যখন নিজেরা কোনো রকম কোনো সিদ্ধান্ত নিতে পারেনি, যখন ক্ষমতায় যে সরকারই বসছে তারা যখন বিদেশ নীতি সেভাবে ঠিকমতো করতে পারেনি, দেশের অর্থনীতি ঠিকমতো সামলাতে পারেনি, সেনাবাহিনী সেখানে হস্তক্ষেপ করে, তখন মানুষেরও ভরসা হয় যে তাহলে সেনাবাহিনীই তো সব, রাজনৈতিক দলগুলো কী বা করছে, কিছুই তো করতে পারছে না। সেখান থেকে সেনাবাহিনী একটা জায়গা তৈরি হয়। এবং মনে রাখতে হবে যে সময় পাকিস্তানে এই সেনাবাহিনীর উত্থান, সেনার উত্থান বলতে গেলে রাজনৈতিক দলগুলোর উপরে, ডেমোক্রেসির উপরে, ঠিক সেই সময় ভারত পাকিস্তান যুদ্ধ যা একটা নিরাপত্তার সংকট তৈরি করেছিল পাকিস্তানে। সুতরাং পাকিস্তানের মানুষ সেনাবাহিনীকেই পছন্দ করবে, সেনা যা বলবে তাই হবে, সেনা যাকে বলবে কুর্সিতে বসতে মানুষও চাইবে তিনিই কুর্সিতে বসুন। ৭৭ বছরের ইতিহাসে, দেশটা ৭৭ বছরের ইতিহাসে ৩৩ বছর সামরিক শাসনই চলেছে এবং মানুষ তা মেনেও নিয়েছে। তাহলে এবার কি হলো? এবার কি হলো শুরুটা যদি দেখতে হয় তাহলে আমাদের দেখতে হবে 2018 সাল থেকে। এই 2018 সালে যে দুটো দলের কথা আপনাদের বলছিলাম, এই নওয়াজ শরীফ আর বিলাওয়াল ভুট্টোর এই দুই দলের গাঠবন্ধনে যে সরকার চলছিল, সেই সরকার ফেলে দিয়ে ইমরান খানকে তাকতে কিন্তু বসিয়েছিল এই পাক সেনাই। পাক সেনা প্রধানই ইমরান খানকে তাকতে বসিয়েছিল। তাহলে তারপরে কি হলো? 2018 থেকে 21 হানিমুন পিরিয়ড ভালোই চলছিল ইমরান খান সরকারের সঙ্গে পাক সেনার। 21-এ এসে বাদ সাধল। তার কারণ পাকিস্তান সেনাবাহিনীর ঠিক নিচের দিকে যে গুপ্তচর সংস্থা রয়েছে, সেই গুপ্তচর সংস্থার সঙ্গে হাত মেলালেন ইমরান খান। এবং তখন পাক সেনাবাহিনীর যে প্রধান, তার মনে হলো যে না, এখানে একটা ডাবল গেম খেলা হচ্ছে, সরাসরি আমার সঙ্গে কাজ না করে গুপ্তচর বাহিনীর সঙ্গে কেন কাজ করছে। এখান থেকে সংঘাতের শুরু। আর সেই সংঘাত পৌঁছলো এমন একটা জায়গায় যখন ইমরান খানকে অ্যারেস্ট করা হলো। ইমরান খানের গদি গেল, ইমরান খানকে অ্যারেস্ট করা হলো, আবার অরাজকতা পাকিস্তানে, আবার সেনাবাহিনীর হাতে সব কিছু। কিন্তু এবার আর মানুষ সেনাবাহিনীর আধিপত্য মেনে নিচ্ছে না। কেন মেনে নিচ্ছে না? অনেকগুলো কারণ রয়েছে। প্রথম কারণ, সেনাবাহিনী মদতপুষ্ট জঙ্গিদের, একেবারে পাকিস্তানের একদম নিম্নবিত্তদের উপর অত্যাচার। পাকিস্তানের বিভিন্ন বর্ডারে জঙ্গি বাহিনীগুলো এতটাই তারা অ্যাগ্রাসন দেখাতে শুরু করলো এবং পুরোটাই পাক সেনার মদতে। মানুষ কি প্রথমে বুঝতো না? হয়তো প্রথমে বুঝে বলতে পারতো না, কিন্তু একটা সময়ের পরে গত 2-3 বছর ধরে মানুষ বলতে শুরু করলো, ये जो दहशतगर्दी है इसके पीछे वर्दी है, ये जो दहशतगर्दी है इसके पीछे वर्दी है। পাকিস্তানের আওয়াম বলতে শুরু করলো, জনগণ বুঝতে শিখলো যে এই যে বিদেশ থেকে কিছু জঙ্গি গোষ্ঠী এসে অতর্কিতে বর্ডারে তারা একটা জায়গা তৈরি করছে। আচ্ছা ভাবুন একবার, জঙ্গি গোষ্ঠীটা যদি এসে তারা বর্ডারে থাকে, তো বর্ডারের যে একদম গরিব মানুষগুলো যারা একদম পশুপালন করে খায়, বছরের মধ্যে 4 মাস 6 মাস 7 মাস বরফে ঢাকা থাকে যেসব জায়গাগুলো, সেখানে সামান্য শস্য দানা তাদের কিভাবে জোগাড় করতে হয় তা যদি সব তাদেরই দিয়ে দেওয়া হয়, থাকলো কি? খাবে কি? রাগ হবে না? ক্ষোভ হবে না? দিনের পর দিন অত্যাচার, আর সেই অত্যাচারে যখন দেখছে পাক সেনার মদত রয়েছে, তখন পাক সেনার উপর রাগ হবে না? ক্ষোভ হবে না? সেই ক্ষোভে যখন ইমরান খানের বিরুদ্ধে সেনাবাহিনী গদ্দারের অভিযোগ আনলো, তো ইমরান খানকে সাপোর্ট করা শুরু করে দিল মানুষ। তেহরিকে ইনসাফের সঙ্গে মানুষ পথে নামলো, ইনসাফ চাইতে শুরু করলো। যে আর কতদিন? পাশেই তো একটা দেশ রয়েছে যে দেশের মানুষ স্যালুট করে সেনাবাহিনীকে, তার ঠিক পাশে আর একটা দেশ, যে দুটো দেশের বয়স একই, সেই দেশের মানুষ সেনার হাতে অত্যাচারিত হচ্ছে দিনের পর দিন। আর কতদিন? সেনাবাহিনীর দাদাগিরি হটাও। কোনো রাজনৈতিক দল নিজে দায়িত্ব নিক, এবং সেই দায়িত্ব নেওয়ার ক্ষমতা একমাত্র ইমরান খানের আছে বলে মানুষ বিশ্বাস করেছেন। সেনাবাহিনীর সমস্যা আরো বেড়ে গেল, কারণ জনগণ ক্ষেপে উঠছে। পাকিস্তানের যে কূটনীতি, যে বিদেশ নীতি, সেখানে একের পর এক ধাক্কা লাগতে শুরু হলো। এবার হলো সরাসরি সংঘাত। ইমরান খানকে গ্রেপ্তার। তারা কি ইমরান খানের উপর অনেকবার
হামলা চালানো হয়েছে এবং ইমরান খান নিউজের উপর এই যে হামলাগুলো চালানো হয়েছে, মানুষ বিশ্বাস করতে শুরু করেছেন এই হামলার পিছনেও পাক সেনার মদত রয়েছে। ঠিক যেমন মানুষ এখনো বিশ্বাস করে পাকিস্তানের মানুষ যে ভোট হয়েছে সেই ভোটে সিভিল ড্রেসে পাক সেনারা রিগিং করেছে বিভিন্ন জায়গায় যারা অফিসিয়ালস রয়েছেন, যারা অফিসাররা ছিলেন, সেই সব অফিসারদের একদম গান পয়েন্টে রেখে ভোটের ফল ঘোরানোর চেষ্টা হয়েছে। মানুষ বিশ্বাস করেন, ভাবুন একটা দেশের মানুষ যার সবচেয়ে বড় ভরসার জায়গা, নিরাপত্তা সুরক্ষার জায়গা সেই দেশের সেনাবাহিনী জওয়ান, সেই দেশের মানুষ সেনাবাহিনী জওয়ানকে এতটাই ঘৃণা করছে যে তারা মনে করছে যে গণতান্ত্রিক পরিকাঠামোয় যে ভোট হয়েছে সেই ভোটে পাশা উল্টে দেওয়ার চেষ্টা করেছে সেনা। অন্তত মানুষের মন যে তাই বলছে তার প্রমাণ তো ব্যালটে, সেনার বুলেটের জবাব তারা গণতন্ত্রের ব্যালটে দিল। আর সেই জন্যই তো কোনো সিম্বল নেই, এমনকি স্পিচ কে দেবে, স্পিচ দেওয়ার তো কেউ নেই, ইমরান খান এবং সব নেতারা সবাই জেলে। সুতরাং আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের মাধ্যমে ইমরান খানের পুরনো ভাষণগুলো সেগুলো সোশ্যাল মিডিয়ায় ছড়িয়ে দেওয়া হলো। সেই সব ভাষণ শুনে মানুষ মোটিভেটেড হয়ে তাদের ভোট দিল যারা নির্দল, কারণ জানে যে এই নির্দলরাই আসলে পাক তেহরিকি ইনসাফ অর্থাৎ পিটিআই ইমরান খানের, যে ইমরান খান তাদের বলেছেন যে সেনাবাহিনী ছাড়া দেশ চালানো সম্ভব নয় ঠিকই, কিন্তু দেশের অভ্যন্তরের প্রতিটি সিদ্ধান্ত সেনাবাহিনী হস্তক্ষেপ করবে এটা মেনে নেওয়া যায় না। মানুষ বুঝতে শিখেছে, মানুষ চায় না প্রতি একটা সিদ্ধান্তের পিছনে সেনাবাহিনীর মদত থাকবে, না এটা তো হতে দেওয়া যায় না। পাকিস্তানের মানুষ কিন্তু এখন সেটা চান না, তারই প্রতিফলন এই ভোট। যদিও এই ভোটের পর এখন যা সমীকরণ, সেই সমীকরণে সেই জেলেই থাকতে হবে ইমরান খানকে এবং নওয়াজ শরীফ আর বিলাওয়াল ভুট্টোর পিএমএলএন এবং পিপিপি এই দুটি দলই হয়তো আবার গঠবন্ধন সরকার করবে। কিন্তু একটা বিষয় ভাবার রয়েছে এখানে, মানুষ যে সরকারকে চায় না, মানুষ যে সেনা দিয়ে তৈরি সরকার চায় না, সেটা তো ভোটে প্রমাণিত। এই সরকার টিকবে তো কত বছর টিকবে, তারপর কি হবে? যারা ভোট দিয়েছেন পাকিস্তানের নাগরিক, তাদের 44%ই তরুণ প্রজন্ম। অর্থাৎ মেনে নিতে হবে তরুণ প্রজন্ম চায় না সেনাবাহিনীর আধিপত্য, দেশের মধ্যে সেনা যা বলবে সেটাই শেষ কথা। সেই দিন বোধহয় পাকিস্তানের শেষ হয়েছে। হয়তো পাকিস্তানের নতুন দিন আসবে এবং সেই নতুন দিন চাইবে না সেনাবাহিনী তাদের প্রতিটা কাজে হস্তক্ষেপ করুক, প্রতিটা সিদ্ধান্তে হস্তক্ষেপ করুক, এবং হয়তো পাকিস্তান চাইবে না প্রতিবেশী দেশের সঙ্গে সম্পর্ক নষ্ট হোক। প্রতিবেশী দেশ অর্থাৎ ভারতের সঙ্গে সম্পর্ক নষ্ট করলে সুবিধা কার? সেনাবাহিনী চেয়েছে, পাক সেনা সবসময় চেয়েছে যে পাকিস্তান আর ভারতের মধ্যে সুসম্পর্ক যেন বজায় না থাকে। সেদিক থেকে দেখতে গেলে ইমরান খানকে অনেকটাই ভারত বন্ধু সরকার বলে একটা তকমা দেওয়ার চেষ্টা হয়েছিল। অবশ্যই তকমাও দিয়েছিল সেনাবাহিনী, কারণ সেনাবাহিনীর মনে হয়েছিল এই তকমা দিয়ে পাকিস্তানের মানুষের মধ্যে একটা রাগ তৈরি করা যাবে ইমরান খানের বিরুদ্ধে। তা তো হলোই না, হিতে বিপরীত হলো। সুতরাং নজর রাখতে হবে পাকিস্তানে আর কতদিন সেনার রাজ চলে। তার কারণ ওই যে পাকিস্তানের গলিতে গলিতে কিন্তু এখন একটাই কথা ঘুরে বেড়াচ্ছে, ये जो दहशत गर्दी है इसके पीछे वर्दी है।